আছি আমি ওয়াফিক রহমান। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দলীয় পরিচয়ে অংশ নেওয়া যাবে স্থানীয় সরকার নির্বাচনে, এমন বিধান রেখে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত 5টি সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সংসদে এসব সংশোধনী পাশ হবার পর দলীয় মনোনয়ন আর প্রতীকে নির্বাচন করতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সক্ষমতা তাদের আছে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একটি অপরিহার্য শর্ত নির্বাচন। এর মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি মনোনীত করেন জনগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দিয়ে প্রার্থী বাছাই করেন ভোটাররা। মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের আলোচনার মধ্যে স্থান পায় স্থানীয় সরকার বিষয়টি। সিদ্ধান্ত হয়, আগামীতে দলীয় মনোনয়নে নির্বাচন করতে পারবেন প্রার্থীরা, তবে দলটিকে অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবেন। এটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সবগুলির ক্ষেত্রে। এখানে রাজনৈতিক দলের মনোনয়নেও প্রার্থীরা অংশ নিতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পারবেন। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর সরকার সেখানে প্রশাসক নিয়োগ করবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা অন্তর্ভুক্ত ছিলেন না, কারণ যখন আইনটা করা হয় তখন ভাইস চেয়ারম্যান পদ ছিল না। এখন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারাও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচক মণ্ডলীর অংশ হবেন। এই যে পরিবর্তনগুলো করার জন্য যে অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট আইন যেটা হবে, এবং একটা কেবল অধ্যাদেশ আকারে জারি করা হবে, সেটা হচ্ছে পৌরসভা। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। নির্বাচন কমিশন অবশ্যই যোগ্যতা সহ কাজ করতে সক্ষম এবং যে আইনি সহায়তা নির্বাচন কমিশনকে দেওয়া আছে, নির্বাচন কমিশন অবশ্যই সেটা প্রয়োগ করতে সক্ষম। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবেই অনুষ্ঠিত হয়, যদিও এসব নির্বাচনে সবসময়ই রাজনৈতিক দলগুলো তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক। রাষ্ট্র আর সমাজের মধ্যে বিভাজন তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। 2014 সালের 5ই জানুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের পর বর্তমান সরকারের নৈতিক ভিত্তি যখন প্রশ্নবিদ্ধ এবং সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি যখন সকল মহলের, তখন সে দাবিকে পাশ কাটিয়ে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দুরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি। এতদিন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হয়েছে, এখন তা পেল আইনগত বৈধতা। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে এভাবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, দলীয় কিংবা নির্দলীয় যেভাবেই হোক, নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন না আসলে এটি কোনো কাজেই আসবে না। তাই সবার আগে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার তাগিদ তাদের। আহসান হিমেলের রিপোর্ট। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করতে ক্ষমতাসীন দলের দাবি দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় গত মাসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন দলীয়ভাবে করার কথা জানান। মূলত এর পরই বিষয়টি নিয়ে কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকারের ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ এবং পৌরসভা ও সিটি কর্পোরেশন আইনের এই সংশোধনীকে কিভাবে দেখছেন স্থানীয় সরকার বিশ্লেষকরা? কারো দৃষ্টিতে এতদিন নির্দলীয় আবরণে থাকা দলীয় নির্বাচনকেই আইনগত বৈধতা দিল এই সংশোধনী। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করা এটা মোটামুটি আমাদের সিস্টেমে এসে গেছে। এটাকে শুধুমাত্র আইনের একটা বৈধতা দেওয়া হলো। আগেও তো পার্টি প্রসেসই হচ্ছিল, সুতরাং এটা বড় ধরনের কোনো পরিবর্তন না। দলগতভাবে হওয়ায় নিবন্ধন বঞ্চিত তৃণমূলের অনেক দলই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাবে। তাই স্থানীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধনের শর্ত শিথিল সহ নানা প্রস্তাবনার কথা জানালেন সাবেক নির্বাচন কমিশনার। যে সমস্ত দল এখন বাইরে আছে
জাতীয় সংসদ নির্বাচন করতে পারছে না, যেহেতু তারা অতগুলো ফুলফিল করতে পারে না, তাদেরকে বিকশিত হওয়াতে দেওয়ার জন্য রেস্ট্রিকশন করা উচিত নয়। সাম্প্রতিক সময় স্থানীয় সরকারের প্রায় সব নির্বাচনেই কারচুপি, হানাহানি কিংবা সংঘাত হয়েছে। বিশ্লেষকদের মতে তাই শুধু আইন নয়, প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন। বিগত উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, এগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তো সেগুলো যদি বর্তমান থাকে, বিদ্যমান থাকে, চলমান থাকে, তাহলে কিন্তু এই যে রিফর্মটা বা এই যে পরিবর্তনটা, এটা কোনো শুভ কিছু দিবে না। ইলেকশন যদি ফ্রি ফেয়ার না হয়, তাহলে যেই সিস্টেমই হোক সেই সিস্টেমে কাজ করবে না। আমরা যে সমস্ত ইলেকশন ইদানিং দেখছি, সেখানে ইলেকশন কমিশন যদি কঠিনভাবে একটা না করতে পারে, তাহলে গ্রামে গঞ্জে হানাহানি, মারামারি হবে। আইনে এমন মৌলিক পরিবর্তনের আগে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দরকার ছিল বলেও মনে করেন তারা। সব দলের সাথে আলোচনা করা উচিত ছিল সরকারের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। সেটা না। অবশেষে 41 জন বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। সোমবার এই প্রজ্ঞাপন জারি করল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এবছরের জুলাই থেকে মুক্তিযোদ্ধার সমান সুযোগ সুবিধা পাবেন বীরাঙ্গনারা। আর এতদিন পরে এমন স্বীকৃতি পেয়ে তারাও খুশি। মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে আরো 121 জন বীরাঙ্গনার আবেদন জমা রয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিলে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার মহান অর্জনের পথে নির্যাতনের শিকার হয়েছিলেন অসংখ্য নারী। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে সম্ভ্রম হারানো বাংলার সেই নারীদের স্বাধীনতার পর 1972 সালে দেয়া হয় বীরাঙ্গনা উপাধি। অবশেষে স্বাধীনতার 4 দশকের বেশি সময় পর 41 জন বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকেই সাধারণ মুক্তিযোদ্ধাদের মতো পূর্ণ সুযোগ সুবিধা পাবেন বীরাঙ্গনারা। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বীরাঙ্গনা সিরাজগঞ্জে 13 জন, এরপরেই চাঁপাইনবাবগঞ্জে আছেন 11 জন, ঠাকুরগাঁ 6, কুষ্টিয়া ও ময়মনসিংহে 4 জন করে এবং রংপুর, হবিগঞ্জ ও সিলেটে 1 জন করে বীরাঙ্গনা রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর দাবি পূরণ, কাঙ্ক্ষিত সম্মান পেয়ে তাই উচ্ছ্বসিত বীরাঙ্গনারা। তাদের দাবি, মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেতে যত সময় পার হয়েছে, সুযোগ সুবিধা পেতে যেন তা না হয়। এখন তো মনের মধ্যে খুবই দুঃখ ছিল, এত কষ্ট করলাম যে মান গেল, সম্মান গেল, সবে গেল, কিছুতে পারলাম না। আর আমরা তো দেশের জন্য আমার ক্ষয়ক্ষতি, এই ক্ষতি যদি 1000 গুণাও দেয়, এই ক্ষতি উঠে আসবো না। আমি 40 বছর অপেক্ষাতে ছিলাম এই স্বীকৃতির ইয়ে। আজকে সকালে শুনছি যে আমার বাজেট পাস হয়ে গেছে, এতে আমি খুবই খুশি। গেল বছরের অক্টোবরে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তারই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে জাতীয় সংসদে ওই প্রস্তাব পাশ হয়। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 18 অক্টোবরের মধ্যে তাকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অবশেষে আত্মগোপন থেকে বের হলেন সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। আদালতের নির্দেশে সোমবার দুপুরে হাইকোর্টে আত্মসমর্পণ করেন গাইবান্ধার শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলার এই আসামি। এরপর একটি দ্বৈত বেঞ্চে শুরু হয় লিটনের আগাম জামিন আবেদনের শুনানি। এ সময় আসামি পক্ষ থেকে দাবি করা হয়, সংসদ সদস্য লিটনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া পারিপার্শ্বিক অবস্থার কারণে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারছেন না এমপি লিটন। ওনার যারা বিপক্ষের লোকজন আছে তারা বিভিন্ন সময় মানববন্ধন করতেছে শুধু ওনার অ্যারেস্ট চেয়ে। তো আইন তো আইনের গতিতে চলবে। এখন যদি অ্যারেস্ট চায় অন্য লোক, এটা তো একটা অন্যায় ব্যাপার। কোর্ট অ্যারেস্ট করবে কি করবে না কোর্ট দেখবে। এখন স্থানীয় মেয়র প্রতিদিন মানববন্ধন করতেছে ওনার অ্যারেস্ট চেয়ে, সেই গ্রাউন্ডটাও আমি খুব জোর করে বলেছি। তবে আপিল বিভাগের নির্দেশনা উল্লেখ করে আগাম জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, একজন জনপ্রতিনিধিকে আগাম জামিন দিলে সমাজে ভুল বার্তা যাবে। উনি একটি গুরুত্ব পদে আসীন আছেন, ওনার পক্ষে এই ধরনের অপরাধ করা এটাকে ঘোরতর অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং আইনের আমলে যাতে উনি আসেন সেই ব্যবস্থা নিতে হবে।
এ সময় আদালত বলেন, মামলার এই পর্যায়ে অভিযোগ সত্য বা মিথ্যা কিনা তা যাচাই করার কোনো সুযোগ নেই। আগাম জামিনের বিষয়ে আপিল বিভাগের যে পর্যবেক্ষণ আছে তার বাইরে যেতে পারে না হাইকোর্ট বিভাগ। এরপর সার্বিক বিবেচনায় আগাম জামিন আবেদন খারিজ করে 18 অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে লিটনকে আত্মসমর্পণের নির্দেশনা দেন। এই অবস্থায় লিটনকে গ্রেফতার করা যাবে কিনা তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন সরকার ও আসামি পক্ষের আইনজীবীরা। যেহেতু কোর্টে ডাইরেকশন দিয়েছে ওখানে সারেন্ডার করার জন্য ওই তারিখের মধ্যে, তার আগে তো তার সারেন্ডার করা বা অ্যারেস্টের প্রশ্ন ওঠে না। আপিল বিভাগের সিদ্ধান্ত আছে যে যদি জামিন না দেওয়া যায় সেক্ষেত্রে তাকে কাস্টডিতে পাঠানোর ব্যাপারে, তাকে গ্রেফতার করার ব্যাপারে একটা কনফিউশন অ্যারাইজ করছে এখন। এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছে এই ডাইরেকশনের বিরুদ্ধে আমি আগামীকালই আপিল বিভাগের চেম্বার জজের কাছে সিএমপি করব। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গাইবান্ধা 1 আসনের আলোচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের রোষানলে পড়ে এক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। তাদের শুধু উচ্ছেদই করা হয়নি, এখন মামলা তুলে নিতেও দেয়া হচ্ছে হুমকি ধামকি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিটি মুহূর্ত তাদের অনিশ্চয়তায় কাটলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। আতঙ্ক ছড়াতে আসামিরা প্রকাশ্যে মহড়া দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্তরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না। গাইবান্ধা থেকে ফিরে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ, ক্যামেরায় ছিলেন আশিকুর রহমান। এক সপ্তাহের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে মানবত দিন কাটছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডল ও তার পরিবারের। 2 অক্টোবর জমি নিয়ে বিরোধে গাইবান্ধা 1 আসনের আলোচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের উপস্থিতিতেই উচ্ছেদ করা হয় তাদের। ঘরবাড়ি হারিয়েও রেহাই মেলেনি দরিদ্র এই পরিবারের। এমপির বিরুদ্ধে মামলা করার পর থেকেই তাদের প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকি ধামকি, আবার কখনো কখনো দেয়া হচ্ছে আপোষের প্রস্তাব। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তাদের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় কাটলেও কোনো খোঁজ খবর নিচ্ছে না প্রশাসন। কালকে ঝড় বৃষ্টির মধ্যে ওরা ঝড়ে ভিজি পড়েছিল, আজকে ওরা মনে করে না খায়া আছে, কাজও তো সাহায্যও করে না। কিচ্ছু পাইনি, আমরা খাচ্ছি খুব কষ্ট, না ভাত দিয়ে যায় তাকে খাতিছি। তারপর থেকে যে চলছে এই অবস্থায় আছে, তারা অনাহারে না খায়া পড়ি আছে এখানে। তবে বাড়ি উচ্ছেদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিভাবককে নিয়ে বসে কাগজপত্র দেখে আমরা সমাধান করার চেষ্টা করবো যে জায়গাটা কার এবং কার ওই জায়গায় আসলে থাকা উচিত। আর এই ঘটনায় অভিযোগের তীর যাদের দিকে, এমপি লিটনের সেই ক্যাডাররা মহড়া দিচ্ছে প্রকাশ্যেই। যদিও পুলিশের দাবি আসামিরা পলাতক, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 তারিখে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে, এই ঘটনার পর থেকেই সুন্দরগঞ্জের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর আছে এবং স্বাভাবিক আছে। মাননীয় সাংসদকে গ্রেপ্তারের বিষয়টা একটু এড়িয়ে যাচ্ছে পুলিশ, এটা সঠিক না। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। হাফিজার রহমানের বসতভিটা উচ্ছেদের ঘটনায় এমপি লিটন সহ 10 জনকে আসামি করে মামলা হয়েছে। শিশু সৌরভকে গুলি করার অভিযোগেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে মঞ্জুরুল ইসলাম লিটন। জুয়েল আহমেদ, চ্যানেল 24, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 2 বিদেশি নাগরিক হত্যার তদন্ত নিয়ে বিদেশিদের মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। তার মতে, আইএস এমন জঙ্গি সংগঠন যারা নিজেদের যে কোনো খবর গণমাধ্যমগুলোর আগে প্রচার করে, কিন্তু এদেশে 2 খুনের বেলায় তা ঘটেনি। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, সরকারের উচিত হবে পুরো বিষয়টি বিশ্বাসযোগ্যভাবে বিদেশিদের সামনে তুলে ধরা, যাতে তাদের মধ্যে আস্থার ঘাটতি দেখা না দেয়। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। ইতালির নাগরিক তাভেলা সিজার ও জাপানের নাগরিক কুনিও হোশি খুন হবার পর আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে হত্যার দায় স্বীকার করেছে আইএস জানিয়ে তোলপাড় শুরু হয় ঢাকার কূটনৈতিক পাড়ায়। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পরিষ্কার করার চেষ্টা করা হয় ঢাকা জঙ্গি মুক্ত, তারপরও নিজেদের নাগরিকদের চলাচলের উপর রেড অ্যালার্ট জারি করে অনেক দেশ। এ অবস্থায় কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা বাড়াতে পুলিশের পাশাপাশি টহল শুরু করে বিজিবি।
সবশেষ শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেহেরপুর এক অনুষ্ঠানে বলেন, দেশে বিচ্ছিন্নভাবে আইএস থাকতে পারে। যুক্তরাষ্ট্র যে বলেছে আইএস আছে, সংঘবদ্ধভাবে, ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, তো এখনো সংঘবদ্ধভাবে আছে বলে সরকার মনে করছে না। আইএস ইস্যু নিয়ে এই যখন অবস্থা, তখন সাবেক একজন কূটনীতিকের পরামর্শ, সরকারের উচিত হবে পুরো বিষয়টি বিশ্বাসযোগ্যভাবে বিদেশি বন্ধুদের সামনে তুলে ধরা। একটা সংশয় তো তৈরি হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কাজেই সেই সংশয়টাকে দূরীভূত করা দরকার এবং অনুসন্ধানটাকে পেশাগতভাবে সম্পন্ন করতে পারবো এবং সে যে তথ্যই বেরিয়ে আসুক, সেই তথ্যটা যত আমাদের বন্ধুদের সাথে যারা এই বিষয়ে আগ্রহী এবং যারা শঙ্কিত তাদের কাছে যত সঠিকভাবে আমরা বস্তুনিষ্ঠভাবে এই তথ্যগুলো উপস্থাপন করতে পারবো, আমার ধারণা এই যে তফাৎটার কথা আপনি বললেন, যেটা মিটিয়ে ফেলা সম্ভব। ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের শাহজি অ্যাফেয়ার্স মনে করেন, দুই বিদেশি খুনের সাথে আইএসের সম্পৃক্ততা নেই, সুতরাং বারবার আইএসের নাম নিয়ে এই জঙ্গি সংগঠনের কাছে কোনো বার্তা পৌঁছানো অযৌক্তিক। Al Bayan did not announce anything, didn't say anything. The second day passed already almost 24 hours. ইতালির নাগরিক খুনের ঘটনার 24 ঘন্টা পর তারা খবরটি প্রচার করে। জাপানি নাগরিক খুনের ক্ষেত্রে এমনটা দেখেছি। আইএস যদি পুরো বিষয়টার সাথে জড়িত থাকতো, তবে সবার আগেই কিন্তু তারা প্রচার করত, যেমনটা দেখা গেছে সংগঠনটির আগের হামলাগুলোতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি কেউ বাংলাদেশের ভালো চায়, তাহলে বারবার এই সংগঠনটির নাম নিয়ে তাদের কাছে